ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, কর্নেল অলি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে।
যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে, নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের বিশাল গণসমাবেশে উপস্থিত আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে। শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামে উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যেই সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকেও স্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। 75-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 24-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলের সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদের
জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখন অনুরোধ করব যে এই কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। ইনকিলাব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরও উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলের বক্তব্য শুনেছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা দেখে এসেছি ঐক্যমত কমিশন থেকে সংস্কারের পক্ষে, জুলাইয়ের পক্ষে আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আন্তরিক ছিল এবং জুলাই সনদের পক্ষে সর্বদা কণ্ঠস্বর সবার আগে রেখেছেন আল্লামা মামুনুল হক। ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটে 70% মানুষ হ্যাঁর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা এখনো একটু কথা অল্প করে বলছি, কারণ দেশে অনেক সংকট, দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি হয়েছে। বিরোধী দল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা ঐক্যবদ্ধ আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথের এই সংগ্রাম চালিয়ে যাব, যতক্ষণ না সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে ইচ্ছুক হয়। আর সরকার যদি গায়ের জোরে, 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। ফলে এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই দেশে স্থিতিশীলভাবে এই দেশের সমস্যার সমাধান হোক। সরকার যত দ্রুত গণরায় মেনে নেবে, তত দ্রুত সরকারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না।
প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার জন্য বারংবার তার বক্তব্যে, তার কথায়, তার দাবিতে তুলে ধরেছেন, আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ক্ষয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি। সেই বিএনপির কোনো মেরুদণ্ড নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব যেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী তিনি কি প্রক্সি প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে সেট করে দেয়া হয় যে এই কথাগুলো সেই কথাগুলোই তিনি বারংবার বলবেন? প্রিয় ভাইয়েরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি ৩৬শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি এই কথাগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতেন। আমাদের তো মনে হয় ইলেকশনের পরে আপনারা যে এই ধরনের আচরণ করবেন এইটা ইতিপূর্বেই আপনারা ঠিক করে রেখেছিলেন। নয়তো প্রধানমন্ত্রী বলে গণভোটের পক্ষে হ্যাঁ দাও, আর তৃণমূল বিএনপি গিয়ে বলে না দাও। তার মানে এইটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই নয়, যার কারণে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়াইনি, দাঁড়িয়েছে এক সত্য বলার জন্যে। যেই সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা বিশ্বাস করেছিল।
এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্যে। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।